হ্যালো স্টুডেন্টস, তো আমি কুন্তল চক্রবর্তী। আজকে আমরা অপরিচিতা বিলের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তোমার অপরিচিতা বিল চ্যালেঞ্জ। তো দেখো, এর আগে আমরা দুটো ক্লাস করেছি, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাসে আমরা দেখে নিয়েছি একদম প্রথমের ক্লাসটা, যে রেপের বিভিন্ন কারণগুলো। প্রথমে বলেছিলাম অপরিচিতা বিলকে চারটে কোশ্চেন নিয়ে আমাদের ঘিরতে হবে। ফার্স্ট কোশ্চেন ওটা ছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যামেন্ডমেন্টস প্রপোজাল বা অপরিচিতা বিল। অপরিচিতা বিলে কি কি অ্যামেন্ডমেন্ট প্রপোজাল দেওয়া আছে সেটা আমরা দেখেছি। থার্ড ওয়ান যেটা হচ্ছে তোমার, আমরা যেটা করলাম সেটা হচ্ছে পজিটিভ অ্যাসপেক্টস অফ অপরিচিত বিল। অপরিচিত বিলের কি কি পজিটিভ অ্যাসপেক্টস আছে এটা একটা। ফোর্থ ওয়ান যেটা আছে অপরিচিত বিলের চ্যালেঞ্জেস টু দ্য অপরিচিত বিল, ঠিক আছে? অপরিচিত বিলের কি কি চ্যালেঞ্জ আছে, মানে অপরিচিত বিলটা তো আমি পাস করে দিলাম, ঠিক আছে? এবার ওটা ধরো প্রেসিডেন্ট অ্যাসেন্ট পেয়েও গেল, ঠিক আছে? বা পেতে কি কি চ্যালেঞ্জ এই বিলটা ফেস করবে, ঠিক আছে? তো সেটা নিয়ে একটা আলোচনা আমাদের এখন হবে, ঠিক আছে? দেখো, ছটা মেজর চ্যালেঞ্জেস আমি মোটামুটি এখানে লিখেছি। ছটা চ্যালেঞ্জ আমার লেখা এটা। ছটা চ্যালেঞ্জেস তোমরা আহ, এটা পড়তে পারো। আর যাদের মনে হচ্ছে যে আমি এটা ডাইরেক্ট লিখে দেবো পরীক্ষা হলে, আমি অতটা ভালো লিখতে পারছি না, সেটা নিতে পারে আমার থেকে অবশ্যই। ফর ফ্রি, কোনো কস্টিং ব্যাপার নেই। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবো, ওখানে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ। তো চলে আসি কথা না বাড়িয়ে। দেখো, যে ছটা চ্যালেঞ্জের কথা এখানে আমাদের বলা হয়েছে, আমি মোটামুটি যে কটা পেরেছি আমি বলে দিচ্ছি। ফার্স্ট চ্যালেঞ্জ যেটা আমি বলেছি, যে তোমার চ্যালেঞ্জেস রিলেটেড টু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। চ্যালেঞ্জেস রিলেটেড টু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি বলে তো তবে দেখো, এই যে বিলটা অপরাজিতা বিলটা পাস করা হয়েছে, এই বিলটা অ্যাকচুয়ালি না তিনটে আমাদের যে ল আছে, এই তিনটে লকে অ্যামেন্ড করছে। কি কি আছে? বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর হচ্ছে পক্সো মানে হচ্ছে প্রিভেনশন অফ, সরি নট প্রিভেনশন, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, ঠিক আছে? এই তিনটে আইনকে অ্যামেন্ড করছে। যখন এখন এই তিনটে আইন তো সেন্ট্রাল ল, এই তিনটে আইন সেন্ট্রাল ল। সেন্ট্রাল লকে যখন অ্যামেন্ড করা হয়, আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন আছে যে সেক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট লাগে, এবং গভর্নর যে আছে সে বিলটাকে রিজার্ভ করে নেয়। গভর্নর বিলটাকে রিজার্ভ করে নেয় কেন? কারণ গভর্নর বিলটাকে রিজার্ভ করে নেয় প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্টের জন্য। তো এখন বিল তো পেন্ডিং আছে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট দেবে কি দেবে না জানি না। তো এখন এটা এই একটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে যে প্রেসিডেন্ট ফাইনালি এটা অ্যাসেন্ট দেবে কিনা। তাই আমি লিখেছি, দ্য অপরিচিত বিল প্রপোজেস সাম অ্যামেন্ডমেন্টস টু দ্য সেন্ট্রাল লস, ঠিক আছে? লেখা আছে এগুলো, ঠিক আছে? ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন আছে, দেয়ারফর ইট হ্যাজ বিন রিজার্ভ ফর প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট টু চেক ইফ ইট ইজ রিপাগনেন্ট টু দ্য এক্সিস্টিং সেন্ট্রাল লস। রিপাগনেন্ট মানে এটা সেন্ট্রাল লকে কোনো জায়গাতে কনফ্লিক্ট করাচ্ছে কিনা, ভায়োলেট করছে কিনা। হেন্স দ্য বিল ইজ লাইকলি টু ফেস চ্যালেঞ্জেস করেসপন্ডিং টু প্রেসিডেন্সিয়াল অ্যাসেট। তাই জন্য বিলটা, অর্থাৎ বিলটা এখন যে চ্যালেঞ্জ ফেস করছে করেসপন্ডিং টু প্রেসিডেন্সিয়াল অ্যাসেট, মানে প্রেসিডেন্সিয়াল অ্যাসেট পাবে কি পাবে না এই ব্যাপারটা। সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা চ্যালেঞ্জেস রিলেটেড টু লিগ্যালিটি অফ দ্য বিল। এখন বিলটা কতটা লিগাল, মানে আইনের চোখে বিলটা আবার কতটা লিগাল, সেইটা একটা বিষয় এখানে আছে। দেখো, এই যে বিলটা এখন পাস তো হয়েছে, ধরো প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট পেয়েও গেল, ফাইনালি কেউ একটাকে সুপ্রিম কোর্টে কেস করে দিল, ঠিক আছে? এরকম হয়েছিল, যেমন ধর এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1995, যেটা আমি পেয়েছি। তো এরকম একটা আইন যেটা আছে, এটা সেই সময় একটা এক্সিস্টিং ল যেটা ছিল, তোমার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ছিল। সে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা আছে সেটাকে তোমার আল্ট্রাভায়ার করে, মানে কনফ্লিক্ট করে তার সঙ্গে। তারপরে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস, একটা কেসও হয়। আমি এগুলো আর লিখিনি ডিটেলসে, অত লিখতে তো মনে রাখা সম্ভব না। তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দেয়, এটাকে ডিক্লেয়ার করে দেয় চলবে না আর কি বিলটা, ঠিক আছে? তো এখানে লেখা আছে, দেখো, দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস লাইক ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1995 ইন হুইচ স্টেট লস আপন বিং চ্যালেঞ্জ, স্টেট লস চ্যালেঞ্জ হওয়ার ফলে ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড বাই সুপ্রিম কোর্ট, ঠিক আছে? কে করছে? অ্যাপেক্স কোর্ট করছে। দ্য অপরাজিতা বিল মাইট অ্যাট্রাক্ট দ্য সেম ফেথ। তো অপরাজিতা বিলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। 3 নম্বর চ্যালেঞ্জ যেটা লিখেছি, দেখো, চ্যালেঞ্জেস রিলেটেড টু স্টিপুলেটেড টাইম ফ্রেম ফর কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন ট্রায়াল। দেখো, অপরাজিতা বিলেতে ইনভেস্টিগেশন এবং ট্রায়ালের জন্য একটা 21 দিন, আর এখানে একটা 30 দিনের তোমার টাইম ফ্রেম দেওয়া আছে, এর মধ্যে শেষ করতে বলছে। এখন কোশ্চেন হচ্ছে এটা কতটা সম্ভব। থার্ড নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ওটাই, যে অপরাজিতা বিল সিক্স টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন উইদিন 21 days, হুইচ ইজ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ গিভেন দ্য কমপ্লেক্সিটিস অফ রেপ কেসেস অ্যান্ড দ্য এক্সিস্টিং ব্যাকলগ ইন দ্য লিগাল সিস্টেম। দেখো, রেপ কেস যেটা হয় এটা খুব কমপ্লেক্স হয়, কেন কি
একটা রেপ কেস হলো, তারপরে এভিডেন্স কালেকশন হয়, তারপরে সেটা অনেক সময় কি হয় না, তার যে বায়োলজিক্যাল এভিডেন্স যেগুলো আছে, ঠিক আছে, মানে তোমার তার ডিএনএ টেস্ট থেকে আরম্ভ করে এগুলো তো থাকে, সেগুলো তোমার হায়দ্রাবাদের থেকে করাতে হয়, ঠিক আছে, আমাদের ফরেন্সিক নেই ঠিকঠাক, স্যার কবে রিপোর্ট আসবে ভগবান জানে, এগুলো সব সমস্যা থাকে অনেক সময়, সবসময় হয় না, মানে জটিল যদি কেস হয়ে যায়, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স লাগবে, ধর তোমার সিসিটিভি নেই, অনেকগুলো ফ্যাক্টর থাকে, তো ওগুলো আমরা ডিটেলস অত জানি না। তো আলটিমেটলি কি হয়, যে কমপ্লেক্সিটিস যেগুলো আছে, সেই কমপ্লেক্সগুলো তোমার থাকে প্রচুর, সেটা কতটা পারবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার লাগে তার জন্য ভালো, সেই ইনফ্রাস্ট্রাকচার কতটা আছে এটা দেখতে হবে। উল্টে তার সাথে সাথে ইন অ্যাডিশন টু দ্য এক্সিস্টিং ব্যাকলগ, তার সঙ্গে আবার কি আমাদের প্রচুর ব্যাকলগ রয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে বা যে কোনো জুডিশিয়ারির উপরেই, যে কোনো কেসে ব্যাকলগ রয়েছে, যে কোনো কোর্টেই। তো এইগুলো মিলিয়ে যদি একসঙ্গে করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে 21 দিন 30 দিনে এইসব যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে, ট্রায়াল শেষ করতে হবে, এগুলো কতটা কি দাঁড়াবে, এটা একটা প্রশ্নের ব্যাপার। যে ফোর্থ চ্যালেঞ্জ, এটা দেখো, চ্যালেঞ্জেস রিলেটিং টু ইমপ্লিমেন্টেশন। আমি ইমপ্লিমেন্টেশন রিলেটেড কি চ্যালেঞ্জ পেতে পারি? The effective implementation of the key provision of this bill requires upgraded infrastructure, যে আগে যেটা বললাম আপগ্রেডেড ইনফ্রাস্ট্রাকচার, যেমন সিসিটিভি আছে, ফরেন্সিক ল্যাব আছে, ওয়েল ট্রেন্ড, তোমার ওয়েল ট্রেন্ড ইনভেস্টিগেটিং অফিসার্স আছে, ওয়েল ট্রেন্ড মানে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, ল ঠিকঠাক জানতে হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তোমার এই যে এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে সায়েন্সের যে ব্যাপারগুলো থাকে ওগুলো ঠিকঠাক জানতে হবে, যদি না জানে সেক্ষেত্রে ডিলে হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার ওয়ার্ক ফোর্স কতটা আছে, মানে ধরো পুলিশের আমাদের অনেক দরকার, সেখানে রয়েছে কম, তাহলে কি করে এটাকে মানে স্পিডি ট্রায়ালটা দেবে বা স্পিডি ইনভেস্টিগেশন করবে, এটা একটা চ্যালেঞ্জ, তাই এটা আমি লিখেছি। The effective implementation of the key provision of this bill requires upgraded infrastructure and technically sound as well as well-trained investigating officer, which is currently not adequate, যেটা যথেষ্ট নয় ইন সিস্টেম। আমাদের যে সিস্টেমটা রয়েছে, যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে, এটা তো সবটা একটা পার্ট, তো এইটা এখন অতটা আপগ্রেডেড নয়, মানে অতটা অ্যাডিকুয়েট নয়, যথেষ্ট নয়, এটা একটা প্রশ্ন। দেখো 5 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ওভারবার্ডেন জুডিশিয়ারি, জুডিশিয়ারি চ্যালেঞ্জেস রিলেটেড টু ওভারবার্ডেন জুডিশিয়ারি, আমি শুধু ওভারবার্ডেন জুডিশিয়ারি লিখে ফেলেছি এখানে, যাই হোক। আমরা জানি যে আমাদের যে জুডিশিয়ারি আছে তাতে প্রচুর কেস পেন্ডিং হয়ে রয়েছে, জুডিশিয়ারি ইজ নট গেটিং or not being successful to deliver the pending cases or deliver justice in মানে ডিউ টাইম, ঠিক আছে, প্রপার টাইম বা ডিউ টাইম, ঠিক আছে, হচ্ছে না। এই সমস্যাটা কি করে তুমি দূর করবে, এটা একটা সমস্যা। তো এখানে লেখা আছে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কি প্রভিশন অফ দিস বিল রিকোয়ার্স an এফেক্টিভ জুডিশিয়ারি। এখন এই এফেক্টিভ জুডিশিয়ারি বলে তো জুডিশিয়ারি অ্যাটলিস্ট টাইম আসপেক্টটা যদি আমি দেখি, যে জুডিশিয়ারি ইজ বিং able to মানে deliver the justice in due time or not, that is the question, prime question, ঠিক আছে। তো আমি লিখি the Indian judiciary is overburdened with the huge pending cases, taking an average 13 years to resolve, এটা আমি ডেটা পেয়েছি, 13 years to resolve, মানে judiciary is taking 13 years on an average to resolve a particular complex case, যদি আমি কমপ্লেক্স কেসই ধরে। তো ইট ইজ এ মানে হিউজ টাইম পিরিয়ড, এ ভেরি কি বলবো, মানে আনরিয়ালিস্টিক একটা মানে ডিউরেশন, ঠিক আছে। তো তোমার যে জাস্টিস পেতে এসছে সে মরে যাবে, তো এইটা এখন একটা সমস্যা, এর মধ্যে অপরাধ বিল যেগুলো করতে হবে, এটা কতটা কি হবে, এটা একটা কোশ্চেন। সো ইট কুড হিন্ডার টাইমলি কমপ্লিশন অফ দ্য ট্রায়াল প্রসেস ফলোইং এ স্পিডি ইনভেস্টিগেশন, ঠিক আছে। মানে ধরো আমার ইনভেস্টিগেশনটা আমি স্পিডে করেও দিলাম, কিন্তু আমি আলটিমেটলি ট্রায়ালটা ট্রায়াল বি করতে পারো, তো এটা একটা কোশ্চেন। তো তবুও যদিও ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলা আছে তোমার অপরাধ বিলটা, এখন দেখা যাক কি হয়। 52খানা ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলা আছে, আমি ওটা লিখে রেখেছি, ঠিক আছে, দেখে নিও আগের ভিডিওতে। চ্যালেঞ্জেস ডিউ টু লিগাল রাইটস অফ দ্য অ্যাকিউজড। এখন দেখো এখানে আমরা যে ডক্ট্রিনটা ফলো করি, ইফ মানে ইভেন ইফ দ্য মানে 1000 অফ or the all accused is relieved, we must ensure, the judiciary must ensure that not a single innocent gets punished, okay, so judiciary cannot penalize a innocent person, so basically this is the bedrock of our judicial মানে টোটাল এডিফাইস অফ দ্য জুডিশিয়ারি। তো সেক্ষেত্রে এটা মাথায় যদি রাখতে হয়, তাহলে আমরা কি করতে হবে, তাহলে যতগুলো আমাদের অ্যাকিউজড আছে বা যে অ্যাকিউজড আছে তাকে সমস্ত লিগাল রাইটস গুলো এখন প্রোভাইড করতে হবে। এখন আমাদের সমস্ত লিগাল রাইট প্রোভাইড করতে হয়, যেমন লিখেছি আমি ইন্ডিয়ান জুডিশিয়ারি গ্যারান্টিজ লিগাল রাইটস টু দ্য অ্যাকিউজড। এবার অ্যাকিউজডের যে লিগাল রাইটস গুলো আছে তার মধ্যে একটা কি কি পড়ে, যেমন অ্যাপিল করবে, যদি ফাইনালি ডেথ সেন্টেন্স হয়ে যায় তাহলে সে মার্সি পিটিশন ফাইল করবে। তো ইট উইল টেক লট অফ টাইম না, বিকজ মার্সি পিটিশনটা ফাইনালি ওয়েদার দ্যাট অ্যাকিউজড উইল বি হ্যাংড অর নট,
it will be decided by the president. তো প্রেসিডেন্ট মানে it take lot of time, আমার লাইন দিয়ে থাকে, ঠিক আছে, there is a queue আর কি, হিউজ লাইন থাকে, ঠিক আছে। তো ওইটা একটা সমস্যা। এইগুলো ভাবটা মিলিয়ে করে এই চ্যালেঞ্জেস ছটা কিন্তু আমাদের থাকছে। তো 6 নম্বর চ্যালেঞ্জটা আমি বলে দিলাম। তা আমাদের এখানে কোনো চ্যালেঞ্জেস নেই, 6টা চ্যালেঞ্জ দিয়ে আমরা দেখে নিই মোটামুটি আজ যদি লিখতে পারি, ঠিক আছে, তাহলে আশা করি চ্যালেঞ্জের সেকশন যদি কোনো কোশ্চেন পার্ট থাকে, ধরো 15 নম্বরের কোশ্চেন আছে, চ্যালেঞ্জ একটা ধরো, একটা দিল চ্যালেঞ্জ, আর তোমার বললো যে গিভ এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অফ অপরাজিতা বিল। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে ধরো একটা অপরাজিতা বিলে কোন কোন জায়গাগুলো অপরাজিতা বিল ছেড়ে দিয়েছে, বা যেগুলো কভারই করেনি ইম্পর্টেন্ট আসপেক্টস, ঠিক আছে, ওইটা একটা বিষয় থাকে। তো ওইটা আমরা দেখে নেবো পরে, একটা ছোট কোশ্চেন 1-1.5 পাতার মধ্যে। তাহলে মোটামুটি আমরা সবকটা জিনিসই অপরাজিতা বিলে আপাতত কমপ্লিট করে ফেলেছি। এইটা একটা তোমার চ্যালেঞ্জেসগুলো করলাম, এখানে পজিটিভ অ্যাসপেক্টস অপরাজিতা বিল আমি আগে করে দিয়েছি, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রপোজালসগুলো আমরা আগে দেখে নিয়েছি একটা ক্লাসে। আর রেপের বিভিন্ন কারণ কী হতে পারে সেটাও একটা দেখেছি। মোটামুটি আশা করি এইটার সঙ্গে এই তোমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি অ্যাসপেক্টটা আমরা ইনক্লুড করে নিই, তাহলে অপরাজিতা বিল ঠিকঠাক একটা যে কোনো কোশ্চেন আসলে আমরা নামিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো চলো এখানে আমি শেষ করেছি ভিডিওটা, আর আমি এটা প্রলং করছি না। আর একটা কথা এটা বলার আছে, যদি এখনো ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটনটা একটা প্রেস করে দাও। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে ডেসক্রিপটিভ বক্সে মানে কোশ্চেন করো, ঠিক আছে, ডেসক্রিপশনে তোমার কমেন্ট সেকশনে। আর যতটা পারো চ্যানেলটা শেয়ার করো। আর তোমাদের যদি এই নোটটা পিডিএফ ফর্মে লাগে, তাহলে আমার যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা, ওটা জয়েন করে দাও, ওখানে পিডিএফটা দিয়ে দেবো। তো আমরা চলে আসছি, এখানে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা এরকমই আর একটা ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের জন্য খুব মানে রেলিভেন্ট হবে তোমাদের ওই আপকামিং মিসলেনিয়াস বা ইয়েতে পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।